নিজের দেশের মানুষকে হত্যা করে গদি রক্ষার জন্য তারা কখনো রাজনৈতিক দল হতে পারে না। তারা একটি সন্ত্রাসী দল। এরা প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানকে অস্ত্রাগারে পরিণত করেছিল, মদের বোতল আর অস্ত্র দিয়ে ভরে রেখেছিল, গণরুম তৈরি করে নির্যাতন চালাতো। আবরার ফাহাদের দুটি দোষ ছিল। একটি ছিল সে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছিল, আরেকটি হলো সে নামাজ পড়ত। 2009 সালের 10 জানুয়ারি ক্ষমতায় আসার পর থেকে ধারাবাহিকভাবে যতগুলা হত্যাকাণ্ড সংগঠিত করেছেন তার সবগুলার বিচার এই বাংলার মানুষ চায়। একজন অপরাধীও যেন এখান থেকে বাঁচতে না পারে তা আমরা দেখতে চাই। 2009 সালের 10 জানুয়ারি ক্ষমতায় আসার পর থেকে ধারাবাহিকভাবে যতগুলা হত্যাকাণ্ড সংগঠিত করেছেন তার সবগুলার বিচার এই বাংলার মানুষ চায়। এই বাংলার মাটিতেই দেখতে চায়। একজন অপরাধীও যেন এখান থেকে বাঁচতে না পারে তা আমরা দেখতে চাই। তাতে সময় যা লাগুক দেখে বিচার করতেই হবে। এরা রাজনৈতিক দল হতে পারে না। যারা ক্ষমতায় বসে দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দেয়, দায়িত্বশীলতার পরিচয় দিতে পারে না, নিজের দেশের মানুষকে হত্যা করে গদি রক্ষার জন্য তারা কখনো রাজনৈতিক দল হতে পারে না। তারা একটি সন্ত্রাসী দল। ইতিমধ্যেই সরকার তাদের সন্ত্রাসী ছাত্র সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছে। এদের হাতে কত মায়ের বুক খালি হয়েছে। এক আবরার ফাহেদ নয়, এরকম আবরার ফাহাদের মতো কত লোক, কত ছাত্রকে, আমাদের কলিজার টুকরাকে তারা নির্মমভাবে হত্যা করেছে। এরা প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানকে অস্ত্রাগারে পরিণত করেছিল, মদের বোতল আর অস্ত্র দিয়ে ভরে রেখেছিল, গণরুম তৈরি করে নির্যাতন চালাতো। নামাজি ছাত্রদেরকে নামাজে দেখলেই শিবির ত্যাগ দিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়ত। আবরার ফাহাদের দুটি দোষ ছিল। একটি ছিল সে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছিল, আরেকটি হলো সে নামাজ পড়ত। এই দুটি তাদের কাছে অসহনীয় ছিল। এই জন্য নির্মমভাবে তাকে পিটিয়ে তার জীবন প্রদীপ নিভিয়ে দেওয়া হলো। এটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুয়েট নয়, সারা বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে চর দখলের মতো তার দখল করে নিয়েছে। এমনকি আমাদের মেয়েদের, কমলমতি মেয়েদের বিদ্যাপীঠগুলাকেও তারা কলুষিত করেছিল। এই কথাগুলা বলতে হৃদয় ভেঙে যায়, লজ্জায় মাথা নত হয়ে আসে। এই জন্য এই কথাগুলা, এই চিৎকারগুলা দিতে পারি না, বলতে পারি না। কেমন অত্যাচার আমাদের মেয়েদের উপর করা হয়েছে। সম্মানিত ভাইয়েরা, এরা তো এদেশেরই মানুষ ছিল। কেন তাদের এত ক্ষোভ এই দেশ এবং জাতির উপর, বিশেষ করে ছাত্র সমাজের উপর? কারণ সব দেশে, সব সমাজে যুবক এবং ছাত্ররা সবসময় থাকে অন্যায়, দুঃশাসন এবং নির্যাতনের বিরুদ্ধে। এরা কখনো দুঃশাসন এবং দুর্নীতিকে মেনে নেয় না। আর তারা এই দুইটাই জাতিকে উপহার দিয়েছিল। এই জন্য ছাত্র সমাজ দফায় দফায় আন্দোলন করেছে। 18তেও তারা আন্দোলন করেছে, পরবর্তী পর্যায়ে রোড সেফটি আন্দোলন করেছে, সর্বশেষ 24-এ এসেও তারা আন্দোলন করেছে। দফায় দফায় দুঃখাও দিয়েছে, আবার শক্তিও প্রয়োগ করেছে, বল প্রয়োগ করে অনেককে হত্যাও করেছে। এই আন্দোলনে 2000-এর কম বেশি আমাদের কলিজার টুকরা সন্তানেরা, যুবকেরা, শ্রমিকেরা যারা নিহত হয়েছে, আমি তাদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং মাবুদের দরবারে দোয়া করছি, আল্লাহ তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করুন। যারা আহত পঙ্গু হয়েছে তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন। ঢাকা মেডিকেলে 7 তারিখ আমরা গিয়েছিলাম আহতদেরকে দেখতে। হাত কাটা, পা কাটা, চোখ নেই। বিছানার পাশে দাঁড়িয়ে বিছানায় বসে জিজ্ঞাসা করেছিলাম কেমন লাগে, বলে যে ভালো লাগে। আমাকে আহত অবস্থায় রক্ত ঝরছে, চোখ নাই, তুমি দেখো না, তাও তোমার ভালো লাগে। কেন তোমার ভালো লাগে? বলে যে কারণে লড়াই করেছিলাম সেই লড়াইয়ে বিজয়ী হয়েছি তাই ভালো লাগে। কি কারণ ছিল? বলে যে দেশকে স্বাধীন করার জন্য লড়াই করেছি। আল্লাহু আকবার। তাহলে 71-এ কি হয়েছিল? হ্যাঁ, 71-এ একটা স্বাধীনতা এসেছিল, এই জাতি এনেছিল, কিন্তু স্বাধীনতার মর্মভাবে ডুকরে ডুকরে কেঁদেছে। স্বাধীনতার ফসল বাংলাদেশের জনগণের পকেটে এবং ঘরে উঠেনি। একটা গোষ্ঠী ছিল, আর একটা দেশের হাতে এটা তুলে দিয়েছিল। তার জ্বলন্ত প্রমাণ এই 16ই ডিসেম্বর পাশের দেশের প্রধানমন্ত্রী তিনি বিজয় দিবসের শুভেচ্ছা দিতে গিয়ে ভারতীয় সৈনিক সেনাপতিদেরকে দিয়েছেন আর বলেছেন এটা ভারতের বিজয় দিবস। যারা স্বাধীনতার চেতনার কথা বলেন, বেশি বেশি বলেন,
তারা এখন চুপ কেন? তাইলে কি আপনারা এটাকে বাংলাদেশের বিজয় স্বীকার করছেন না? আর যদি বিজয় স্বীকার করে থাকেন তাহলে প্রতিবাদ করেননি কেন? আসল রূপ তাদের প্রকাশ হয়ে গিয়েছে, কারণ তারা তাদের মাথা ইজারা দিয়ে রেখেছে পাশের দেশ। এদের মাথা নিজেদের মাথা নয়, ওইখান থেকে রিমোট কন্ট্রোলে যা বলা হয়েছে তারা 15.5 বছর তাই করেছে।